যাওয়া বকশীবাজার আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়, পেছালো বিডিআর মামলার শুনানি, বিচার নিয়ে টালবাহানা বন্ধের আহ্বান। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে বিভাজন সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। চাকরি ফিরে পাচ্ছেন 43 বিসিএস এ বাদ পড়া বেশিরভাগই, জানালেন জনপ্রশাসন সচিব। গ্যাজেট প্রাপ্তরা কর্মস্থলে যোগ দিবেন 15 জানুয়ারি। এবং বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ইকোনমিক জোনে বড় বিনিয়োগে আগ্রহী। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। পুনঃতদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে 43তম বিসিএস এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্টক। এটা চাকরির একটা বড় অংশ। এছাড়া সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে। মহার্ঘ ভাতা পরবর্তী বছরে বেসিকের সাথে যুক্ত হবে বলেও জানান তিনি। সর্বশেষ যারা মেডিকেল বাদ দিয়ে আসলে আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এছাড়া বৈঠকে গার্মেন্টস, ফার্মেসি, খাদ্য ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সহ দুই দেশের সাময়িক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ চাইলে তুরস্ক আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী বলে শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজার নিয়ে রমজানে কোনো সমস্যা হবে না, প্রয়োজনীয় মজুদ রয়েছে। আমার মনে হয় যে আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমাদের বিনিয়োগ, আমাদের এই সকল বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা আমাদের একটা জয়েন্ট ইকোনমিক কোঅপারেশন কমিশন আছে, জয়েন্ট ইকোনমিক কমিশন আছে। আমরা এই মিটিংটা ঢাকায় এবছরে হওয়ার জন্য নির্ধারিত আছে এবং আমরা মিটিংটা অতি দ্রুত কনভেন করতে চাই এবং এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 23 জানুয়ারির দিন ধার্য করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই জামায়াত নেতা। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।
আগুনে পুড়ে যাওয়ায় রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালতে বিডিআর হত্যা মামলার বিচার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাই পিছিয়েছে আজকের শুনানি। এদিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবারের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার। এদেশে এত বৈষম্য কেন? এক দল বিচার পায় আর এক দল বিচার পায় না। আমরা কি এদেশের নাগরিক না? আমরা এদেশের ঠিক উৎখাত হয়ে চলে যাব। সরকার কি আমাদেরকে কিছুই দেখছে না? আমাদেরকে এভাবে নির্যাতিত অবস্থায় 15 বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, কাজ করে খাই, অথচ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমরা যে নির্যাতিত বিডিআর বিনা কারণে জেল খাটলাম, এটার পরিকল্পিত হত্যাকাণ্ড শাসনের হাসিনা ফ্যাসিস্ট সরকারের একটা পরিকল্পনা জেল। আমরা এর সুষ্ঠু বিচার চাই। যেহেতু আমার 3 বছর 33 মাস জেল হয়েছে, আমি চাই পূর্ণ তদন্তের মাধ্যমে আমরা পুরো চাকরি ফিরে পাই, যে নাও পাই আমরা যেন সুযোগ সুবিধা পুরো পেতে পারি, এটা আমাদের দাবি। চাকরি চলে গেছে, তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার জন্য এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে শাহবাগ অবস্থান নিয়ে তিনি বলেন, বিচারের নামে টালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিচার বিভাগের যে প্রহসন আমরা দেখতে পেলাম, কালকে রাত 10টার সময় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হলো কোর্ট বসবে কেরানীগঞ্জে, তারপর জানানো হলো কোর্ট বসবে বকশীবাজার। কালকে 24 ঘন্টার মধ্যে এই কোর্ট বসা নিয়ে যে পরিমাণ প্রহসন আমরা দেখতে পেয়েছি, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের যে বিচার বিভাগ আছে তা পুরোপুরি সংস্কার করা হয়নি। এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও আগুনে পুড়ে যাওয়ায় সেখানে বিচার কাজ সম্ভব হচ্ছে না বলে জানান বিচারক। অন্যদিকে মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গণতন্ত্র, ন্যায় বিচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম, একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য প্রমাণ, আদালতে দেওয়া জবানবন্দি নিয়ে সংকলন করা হয়েছে রাজবন্দির জবানবন্দি বইটি। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালানোর পর ঐক্যের জায়গায় ফাটল ধরেছে। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এ সময় দেশের মধ্যে বিভাজন সৃষ্টি না করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান মির্জা ফখরুল। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ
আমরা অতীতে সফল হয়েছি, আমরা আবারও সফল হব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ দলটির সহযোগী সংগঠনের 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সকাল 11টার দিকে দলটির মামলা ও তথ্য বিষয়ক প্রতিনিধি দলের 3 জন সদস্য ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। এ সময় তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন। এতে 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রসফায়ার এবং হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া 153 জনকে গুম করা হয়, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলে উল্লেখ করা হয়েছে। দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করেছে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাত কবির এ আবেদন করেন। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, এটির দ্রুত শুনানি হওয়া উচিত, কারণ রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমের এটি ঠিক মতো হয় না। পরে প্রধান বিচারপতি রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমের এই মামলা শুনানি করতে 16 জানুয়ারি আইটেম 10-এ রাখতে বলেন। এর আগে 2015 সালের 11 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় 2016 সালের 10 নভেম্বর। রায়ে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, নীতি নির্ধারণের ক্ষেত্র বা অন্য কোনো কার্যক্রমের জন্য যেন এর ব্যবহার না হয়। সাভারে অ্যাম্বুলেন্স ও 2 বাসের সংঘর্ষে আগুনে পুড়ে মারা গেছে নারী ও শিশু সহ 4 জন। গত রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। বৃহস্পতিবার রাত 2টার দিকে গুরুতর রোগী নিয়ে ঢাকার অভিমুখে ছুটা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের পুলিশ টাউন এলাকায় সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা জুমুর পরিবহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে। এতে করে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও জুমুর পরিবহনে। এরপর দুর্ঘটনা কবলিত জুমুর পরিবহনের পেছনেই আবারও ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের আরও একটি বাস। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। আগুনে পুড়ে মারা যায় অ্যাম্বুলেন্সের 4 আরোহী। এই যে গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। চারিদিক থেকে আপনার যাত্রীরা যে যেভাবে পারছে নেমে গেছে। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আমরা জানলা ভাঙি বাইরে হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি। দুর্ঘটনার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে। প্রায় ঘণ্টাখানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও অ্যাম্বুলেন্সের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। বাস দুটির চালকের এখনও কোনো খোঁজ পায়নি পুলিশ। পুড়ে যাওয়া 2 জন নারী, 1 জন পুরুষ ও একটি শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। তবে পুড়ে বিকৃত হয়ে যাওয়া নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছে। ভোর 4:30টার সময় হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2 জনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় 1 জনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 3 দিন ধরে উত্তেজনা চলছে। এরই মধ্যে ওই সীমান্তে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুদেশের সীমান্ত বাহিনী। ফলে উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জানা যায়, বিগত সরকারের আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে কয়েক মাস আগে। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বাধা দেয় বিজিবি। এতেই গত 3 দিন ধরে সীমান্তে চলছে উত্তেজনা। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রাও ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও সীমান্তে অবস্থান করছেন। সুনামগঞ্জের বিশম্ভরপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন অধিনায়ক একেএম জাকারিয়া কাদির। বুধবার সন্ধ্যার দিকে বিশম্ভরপুর উপজেলার মাসিমপুর বিওপি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে গামারিতলা নামক স্থানে বাংলাদেশি সুপারি নিয়ে চোরাকারবারির উদ্দেশ্যে প্রবেশ করে সে। এ সময় বিএসএফ চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে সাইদুলের পেটে গুলি লাগে। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। গাইবান্ধায় এক নারীকে অপহরণ করেছে তার সাবেক স্বামী। আজ দুপুরে গোরস্থান রোডে ওই নারীর পথ রোধ করে সাবেক স্বামী আসিফ ফয়সাল লেলিন এরপরে সেখানে ভুক্তভোগী নারীকে মারধর করে সে। পরে ওই নারীকে গাইবান্ধা পশু হাসপাতাল এলাকায় নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রেখেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ওই নারীর স্বজনরা পুলিশ এবং স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ওই নারীকে উদ্ধারে পশু হাসপাতাল এলাকায় অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 45,900 ছাড়িয়ে গেছে। এদিকে 2023 সালের অক্টোবর মাস থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 13 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলের শহর জপোরিজিয়ায় রুশ সামরিক বাহিনীর হামলার হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম পেজে পোস্ট করা এক গ্রাফিক ফুটেজে দেখা গেছে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা দিচ্ছে জরুরি পরিষেবার কর্মীরা। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলার শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্ক, খেরসন এবং জপোরিজিয়ার 4টি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ফাউন্ডেশনের সহায়তায় ও লালবাগ তরুণ সমাজের উদ্যোগে সুবিধাবঞ্চিত 7 শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সহধর্মিণী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসিমা আক্তার কল্পনা বুধবার বিকেলে পুরান ঢাকার ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠে এ কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে 26 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বদিউল আলম সুইট সহ লালবাগ থানার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এক্সপার্ট এডুকেশন অ্যান্ড ভিসা সার্ভিসেস 2025 শিক্ষামূলক প্রদর্শনী চলছে। সকাল 11টা থেকে শুরু হওয়া ওই প্রদর্শনী চলবে সন্ধে 6টা পর্যন্ত। রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের নবাব হলে এক্সপার্ট এডুকেশন অ্যান্ড ভিসা সার্ভিসেস অনুষ্ঠানটি উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের বিদেশে যাত্রার পথ দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের মতো দেশ। উল্লেখিত দেশগুলোর শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে প্রদর্শনীতে। Bangladeshi students, it's a good opportunity because we have offices in Canada and Australia as well. So if the students come over there, they can get help from our offices. We have qualified counselors. In the cost, we explain to them the processes. We also help them with the visa, and also we allow them to even talk directly with university representatives, which we are doing now. শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। পুড়ে যাওয়া বকশীবাজার আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব নয়, পেছালো বিডিআর মামলার শুনানি, বিচার নিয়ে টালবাহানা বন্ধের আহ্বান। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে বিভাজন সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান। চাকরি ফিরে পাচ্ছেন 43 বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই, জানালেন জনপ্রশাসন সচিব। গ্যাজেট প্রাপ্তরা কর্মস্থলে যোগ দিবেন 15 জানুয়ারি। এবং বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক, জানালেন বাণিজ্য উপদেষ্টা। ইকোনমিক জোনে বড় বিনিয়োগের আগ্রহী। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।